আচ্ছা, এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে কয়েকটি কোম্পানি নিয়ে কথা বলা হবে যারা সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করে। তো আপনারা জানেন যে সেমিকন্ডাক্টর কতটা একটা ইম্পর্টেন্ট উপাদান ইলেকট্রনিক্সের ক্ষেত্রে বিশেষ করে। আর ইলেকট্রনিক্সের ব্যবহার কোন সেক্টরে নেই, যে কোনো সেক্টরেই আপনি ইলেকট্রনিক্সের ব্যবহার দেখতে পাবেন। আর ইলেকট্রনিক্স হচ্ছে সেমিকন্ডাক্টর ছাড়া কিন্তু ইলেকট্রনিক্স তৈরি হয় না, ইলেকট্রনিক্সের যে যন্ত্রপাতিগুলো কিন্তু তৈরি হয় না। তো এক্ষেত্রে এইটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর আপনারা জানেন যে আমাদের দেশ বর্তমানে কিন্তু বাড়ন্ত দেশ, গ্রোয়িং কান্ট্রি। আর সব বিষয়ে কিন্তু আত্মনির্ভর হওয়ার কিন্তু একটা পরিকল্পনা নিয়েছে, যে মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত, স্বনির্ভর ভারত, এসব কথাবার্তা কেন হচ্ছে, মানে সব কিছুতেই যাতে নিজেই স্বনির্ভর হয়, বিদেশের মুখাপেক্ষী থাকতে না হয়। আগে যেমন কি হতো, যে এই সেমিকন্ডাক্টরের জন্য কিন্তু বিদেশের মুখাপেক্ষী থাকতে হতো, কিন্তু যখন বড় সমস্যা আসে, যেমন এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হলো, বা কোভিড টাইমে যখন আমদানি রপ্তানি তো বন্ধ হয়ে গিয়েছিল, তখন কিন্তু এগুলোর শর্টেজটা কিন্তু ভালোভাবে অনুভব করেছিল আমাদের দেশ। তো তখন থেকেই কিন্তু এই ব্যাপারগুলোর উপর, যেগুলো আমাদের দেশে মানে ভালো রকম উৎপাদন হচ্ছে না, তৈরি হচ্ছে না, সেগুলোকে যাতে আরও ভালোভাবে তৈরি করা যায়, মানে যেটা আমাদের দেশের চাহিদা মেটাতে পারে, সেটা তো অবশ্যই। সঙ্গে কিন্তু যাতে সেটা এক্সপোর্ট মানে ব্যবসার ক্ষেত্রেও কাজে লাগাতে পারে। যেমন ডিফেন্স সেক্টরে এখন কী হয়েছে, যখন থেকে আত্মনির্ভর ভারত, স্বনির্ভর ভারত এসব কথাবার্তা হচ্ছে, তখন থেকে ডিফেন্স সেক্টর কিন্তু মোটামুটি সমস্ত কোম্পানিকে ইনিশিয়েটিভ দিচ্ছে, ভালো ভালো স্কিম দিচ্ছে সরকারের তরফ থেকে। আর যার পরিপ্রেক্ষিতে কিন্তু বর্তমানে যা যা প্রয়োজন আমাদের দেশে, মোটামুটি আমাদের দেশেই কিন্তু তৈরি হচ্ছে ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে। এবং সঙ্গে কিন্তু বর্তমানে বিদেশেও সেটা কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু কাজে লাগছে, আমাদের যেটা দেশের ইকোনমিকে উন্নতি করতে কিন্তু সহায়তা করে। তো এক্ষেত্রে এই সেমিকন্ডাক্টর সেক্টরটাকেও কিন্তু সেরকম পরিণত করার কিন্তু একটা পরিকল্পনা নিয়েছে। আপনি যদি কতগুলো আপডেট দেখেন, এগুলো আপডেট আগেও দেওয়া হয়েছে, যে ইন্ডিয়া টু বিকাম গ্লোবাল প্লেয়ার ইন সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, এটা হতে পারে। আইটি সেক্রেটারি যেটা বলেছেন, the government was helping industries to create the ecosystem to build semiconductor, he said। তো সেটা করছে। আপনারা যদি আপডেটগুলো দেখে থাকেন, যে এই যে গুজরাটে 3টি বড় বড় কিন্তু প্ল্যান্ট হতে চলেছে সেমিকন্ডাক্টরের, যেখানে কিন্তু উদ্বোধন করেছে আমাদের পিএম মোদি। এবং তিনি কিন্তু বলেছেন যে আমাদের দেশ একটা বড় সেমিকন্ডাক্টর হাবে কিন্তু পরিণত হতে চলেছে, এবং ভবিষ্যতে কিন্তু এটা আমাদের দেশের চাহিদা তো মেটামে বিদেশেও কিন্তু রপ্তানি করে সেখান থেকে বড় একটা ইনকাম জেনারেট করা যাবে বা রেভিনিউ আনা যাবে, যেটা কিন্তু ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে অলরেডি হচ্ছে এবং ভবিষ্যতেও কিন্তু হতে চলেছে। তো যাই হোক, সেজন্য এই সেক্টরটাতে যারা কাজ করছে তাদের কিন্তু ভবিষ্যতে ভালো রকম গ্রোথ আসবে, এই শুধু সেমিকন্ডাক্টর সেক্টর নিয়ে আর কি কাজ করতে। তো এই ভিডিওতে যে কোম্পানিগুলোকে কভার করা হবে, যেগুলো শক্তিশালী কোম্পানি বাজারের মধ্যে, সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করা কিন্তু অনেক কোম্পানি রয়েছে, ইলেকট্রনিক্স নিয়ে কাজ করে যারা সেমিকন্ডাক্টর নিয়েও কিন্তু তারাই কাজ করে বলতে গেলে অনেক কোম্পানি রয়েছে। কিন্তু সেমিকন্ডাক্টর সেক্টরটা নিয়ে কিন্তু সেরকম কোনো বড় চাহিদা ছিল না এই সেক্টরে, বেশিরভাগ বিদেশ থেকে আনা হতো, যার ফলে কিন্তু এই কোম্পানিগুলোর ব্যবসা কিন্তু সেভাবে চলেনি। এবং এখন পর্যন্ত একেবারে প্রাথমিক অবস্থায় রয়েছে, যে এখন পর্যন্ত উৎপাদন বা সেরকম ইনফ্রাস্ট্রাকচার সেরকম সব কিছু কিন্তু বিল্ড হয়নি। তো সেক্ষেত্রে সেই কোম্পানিগুলো কিন্তু এখনও দুর্বল রয়েছে। তো ভবিষ্যতে কি হবে না হবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যে কোম্পানিগুলোকে এখানে চুজ করা হয়েছে সেগুলো কিন্তু শক্তিশালী কোম্পানি, তাদের ব্যাকআপ রয়েছে, তাদের অন্যান্য বিজনেসও রয়েছে, সঙ্গে কিন্তু সেমিকন্ডাক্টরের নিয়েও কিন্তু ভালো রকম কাজ করছে। তো সেরকমই কয়েকটি শক্তিশালী কোম্পানিকে পরিচয় করে দেওয়া হবে। তো যাই হোক, চলে আসি কোম্পানিগুলোর পরিচয়। তো প্রথম যেটা কোম্পানি রয়েছে মুরুগাপ্পা গ্রুপের সেই বড় কোম্পানি, যেটা হচ্ছে সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন লিমিটেড। তো আপনারা জানেন যে এই কোম্পানি কিন্তু বিভিন্ন সেক্টরে মানে এদের কাজ রয়েছে, পাওয়ার জেনারেশন, তারপরে রেলওয়ে সেক্টরে এরা কাজ করে, তারপরে আপনার যে পাওয়ার সেক্টরে যে ট্রান্সমিটার ট্রান্সফরমার যেগুলো হয় আর কি, সেগুলো তারা তৈরি করে। তাছাড়াও কিন্তু এই সেমিকন্ডাক্টর নিয়ে কিন্তু ভালো রকম কাজ করছে, মানে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে টাটা গ্রুপ এই সেমিকন্ডাক্টর তৈরির ক্ষেত্রে। আপনি যদি রিপোর্টগুলো দেখে থাকেন, যে প্রথম যে তৈরি হতে চলেছে প্ল্যান্ট, সেটা কিন্তু টাটা গ্রুপের থেকেই তৈরি হতে চলেছে, যেটা আর কি টাটা ইলেকট্রনিক্স করে। তো টাটা ইলেকট্রনিক্স কিন্তু মার্কেটে লিস্টেড নেই। তো টাটা গ্রুপের আরও একটা কোম্পানি রয়েছে, সেটাও কভার করা হবে। তো যাই হোক, আপনি যদি আপডেটগুলো দেখে নেন, দেখুন সিজি পাওয়ার টু বিল্ড সেমিকন্ডাক্টর ইউনিট ইন গুজরাট।
তারপরে জয়েন্ট ভেঞ্চার তারা তৈরি করেছে, মানে যে সেমিকন্ডাক্টর সেক্টরকে ফোকাস করে কিন্তু জয়েন্ট ভেঞ্চারও তারা তৈরি করেছে এবং বড় বড় ইনভেস্টমেন্টও করছে। গুজরাট চিপ ড্রাইভ, টাটা গ্রুপ, সিজি পাওয়ার, তারা কিন্তু জমি অ্যাকোয়ার করেছে। দেখুন সিজি পাওয়ার জয়েন্ট ভেঞ্চার টু ইনভেস্ট 7,600 করোড় ইন গুজরাট ফর সেমিকন্ডাক্টর ফেসিলিটি। তো এরকম কিন্তু প্রচুর আপডেট দেখতে পাবেন যেটা কিন্তু এই সিজি পাওয়ারকে নিয়ে। তো সেজন্যই আর কি এই কোম্পানিটি মানে ভালো রকম ইনিশিয়েটিভ নিচ্ছে। আর প্রত্যেকটা বিজনেসই, এটা শুধু কিন্তু এই সেমিকন্ডাক্টর নিয়েই কাজ করে না, প্রত্যেকটা ফিউচার ওরিয়েন্টেড সেক্টর, পাওয়ার সেক্টরে সেটা কাজ করে, রেলওয়ে সেক্টরে যেটা গ্রোথ সেক্টর, আবার যে সেমিকন্ডাক্টর সেক্টরটা যেটাও কিন্তু ফিউচার ওরিয়েন্টেড সেক্টর। তো এই কোম্পানির যদি আপনি দেখেন রিটার্ন, দেখুন 6 মাসেই 58% মতো রিটার্ন দিয়েছে, 1 বছরে 79% মতো, আর 5 বছরে দেখুন 3300% রিটার্ন দিয়েছে। তো সেটাই ভয় লাগে যে এত বড় র্যালি দেওয়ার পর কিন্তু একটা কারেকশন আসতে পারে। মানে 5 বছরে যারা 33-35 গুণ তাদের গেইন, ক্যাপিটাল গেইন করে ফেলেছে, তারা কিন্তু প্রফিট বুকিং করতেই পারে। সেজন্য আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, সে যত ভালো কোম্পানি হোক না কেন, একেবারে পিকিয়ে ঢোকাটা কিন্তু, যারা বাল্ক মোডে করেন, পিকে ঢোকাটা কিন্তু সবসময় রিস্কি হয়। উচিত যখন কোনো কারেকশন আসে, যে কোনো সময় কিন্তু একটা না একটা সুযোগ দেয়, যে কোনো স্টকই হোক, যে কোনো সেক্টর হোক, সুযোগ দেয়। কারেকশন কিন্তু আসেই। একটা 3টি ফেজ থাকে, একটা প্রচণ্ড গতি, একটা কারেকশন, একটা কনসলিডেশন, তারপরে আবার গতি, এরকম কিন্তু সাইকেলে চলতে থাকে। তো এই স্টকের ক্ষেত্রেও যদি দেখেন ভালো রকম কিন্তু রিটার্ন অলরেডি দিয়েছে। তো এটারও কিন্তু একটা কারেকশন মোটামুটি 20-30% কারেকশনের অপেক্ষায় কিন্তু থাকাই যায়। তো যাই হোক, সেটা আমার ব্যক্তিগত মতামত। আর যারা এসআইপি মোডে করেন আর কি, তাদের ব্যাপারটা আলাদা। তো এই কোম্পানিগুলো গ্রোথ কিন্তু এরকমই, যেগুলো মানে আপনি যদি অল টাইম চার্টটা দেখেন, দেখুন অল টাইম চার্টটা দেখলে বুঝতে পারবেন 2022 থেকে 2021 থেকে কিন্তু এই গতিটা চলছে আর কি। এই গতিটা কিন্তু এসেছে যখন থেকে এই ধরনের বিজনেস নিয়ে কথা হচ্ছে, মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত, স্বনির্ভর ভারত, যখন থেকে এই সেক্টরগুলিতে, যেমন এটা 3টা সেক্টর, যেটা 3টাই কিন্তু একেবারে ট্রেন্ডিং সেক্টর, পাওয়ার সেক্টরে কাজ করে, রেলওয়ে সেক্টরে কাজ করে, আবার কিন্তু এই সেমিকন্ডাক্টর সেক্টর কাজ করে। তো তখন থেকেই কিন্তু একেবারে রকেট হয়ে গিয়েছে। তো যাই হোক, এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 1 লক্ষ কোটির ওপর মার্কেট ক্যাপিটাল চলে গেছে। আর আপনি যদি পি দেখেন 80, ভ্যালুয়েশনটা হাইয়ের দিকে চলে যাচ্ছে। রিটার্ন অন ইকুইটি 57% মতো রয়েছে, বুক ভ্যালু 19 রয়েছে, 19 কোটির আশেপাশে রয়েছে, কিন্তু বর্তমানে 727 টাকায় চলছে। ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.20% হিসাবে। আচ্ছা, এখন যদি এদের আপনি বিজনেসটা দেখেন, বিজনেসে কেমন গ্রোথ রয়েছে, এটাই মূল বিষয়। যখন 2020-তে 5,000 কোটি ছিল, তারপরে 2,000 কোটি, তখন কোভিড টাইম ছিল, কমে গিয়েছিল। তারপরে দেখুন 2,000 থেকে একেবারে 5,000 হলো, তারপরে 7,000 হলো, তারপরে 8,000 বর্তমানে। মানে এখন কিন্তু গ্রোথ দেখাচ্ছে। আর যে ধরনের বিজনেস তারা করছে, এ ধরনের বিজনেসের গ্রোথটা কিন্তু কিছুদিন পরে বোঝা যাবে। আর ফিউচার ওরিয়েন্টেড বিজনেসের কিন্তু একটা ব্যাপার থাকে, যে ফিউচারে যদি সত্যি যেটা পরিকল্পনা নেওয়া হচ্ছে সেটা যদি বাস্তবায়িত হয়, তবে কিন্তু এই মানে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, ধরতেই পারবেন না, মানে কারেকশনের কথা ভুলেই যান আর কি, এরকমই হয় অনেক সময়। তো আর সেটাও রিস্ক থাকে, সেজন্য অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু করতে হয়। মানে যখন ফিউচার ওরিয়েন্টেড বিজনেসের ক্ষেত্রে কোনো খারাপ খবর এলো, যে এই সেক্টরটাতে এই মানে কোনো বছর বাজেটে তাদের পরিমাণ কমিয়ে দেওয়া হলো, কিংবা কোনো ওই সেক্টরটা নিয়ে একটা খারাপ একটা ট্যাক্স বেশি বসানো হলো, এরকম যদি কোনো পদক্ষেপ আসে, তখন কিন্তু আবার কারেকশন চলে আসে, যেভাবে গতি দিয়েছিল সেভাবেই কারেকশনটা আসে। সেজন্যই সব কিছুতেই মার্কেটে 100% শিওর বলে কিছু নেই। সুতরাং ফিউচার ওরিয়েন্টেড বিজনেসে যাবেন বড় গেইন পাওয়ার জন্য, সে বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়াও যায় ভালো কোম্পানিতে যদি ঢোকেন, কিন্তু তা সত্ত্বেও রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক থাকে, তবেই কিন্তু যাওয়া উচিত। আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন, দেখুন কনসিস্টেন্টলি মানে প্রফিট করা শুরু করেছে 2021 থেকে। তার আগে কিন্তু নেগেটিভেই চলছিল, পজিটিভ নেগেটিভ এভাবেই চলছিল। এখন তারা কিন্তু কনসিস্টেন্ট প্লেয়ার। 1280, 913, 963, বর্তমানে 1428। আর এটা একটা বড় ব্যাপার হচ্ছে, এটা মুরুগাপ্পা গ্রুপের কোম্পানি। মানে বড় গ্রুপের যখন একটা কোম্পানি থাকে, সেটা কিন্তু একটা আলাদা অ্যাডভান্টেজই থাকে। তো যাই হোক, এর যদি আপনি ব্যালেন্স শিটে চলে যান, দেখুন 2700 কোটির এদের রিজার্ভ রয়েছে, ঋণ নেই বললেই চলে। 17 কোটি ঋণ দেখাচ্ছে, সেটুকুও কিন্তু শর্ট টার্মেই রয়েছে। শর্ট টার্মে তা না, পুরোটা লিজ লায়াবিলিটি রয়েছে। শর্ট টার্মে, লং টার্মে কোনো ঋণ নেই, একেবারেই ঋণমুক্ত কোম্পানি, মানে ফাটাফাটি ব্যালেন্স শিট রয়েছে।
আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান 58% মতো প্রোমোটার রয়েছে, এফআই রয়েছে 15% মতো, ডিআই রয়েছে 10% মতো, আর পাবলিক রয়েছে 16% মতো। তো প্রচণ্ড স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন, প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট, আর প্রচণ্ড তাদের কিন্তু ইদানিং আর কি প্রচণ্ড গতি এসেছে তাদের বিজনেসে। তো এই কোম্পানিটিকে সেমিকন্ডাক্টর সেক্টরে যেহেতু কাজ করছে, দেখবেন এই সেক্টরটা যখন বড় সেক্টরে পরিণত হবে আর কি ভবিষ্যতে, তখন দেখবেন যে এই কোম্পানিগুলো আলাদা সেগমেন্ট বানিয়ে দিচ্ছে এটাকে। এখনও যদি যদি আপনি বিজনেস ডিটেলসে যান আর কি, ওয়েবসাইটে যান, এটাকে কিন্তু আলাদাভাবে মানে এখনও কিন্তু তাদের দেখতে পারবেন না যে সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে, কিন্তু তারা কিন্তু করছে। মানে ক্যাপেক্সও করেছে 10,000 কোটির আশেপাশে, যেটা শুধু সেমিকন্ডাক্টরের জন্যই আর কি। তো যাই হোক, এই কোম্পানিকে আপনারা স্টাডি করতে পারেন একটা সেমিকন্ডাক্টর স্টক হিসেবে, যারা আর কি সেই সেক্টরটাকে পছন্দ করেন। তো এর পরের যেটা স্টকে চলে যাব সেটা টাটা গ্রুপের কোম্পানি, টাটা এলএক্সি লিমিটেড। তো এই কোম্পানিরও কিন্তু ডাইভার্সিফাইড বিজনেস রয়েছে, তার মধ্যে কিন্তু সেমিকন্ডাক্টর নিয়েও কিন্তু ইদানিং কাজ করছে। আপনারা জানেন যে টাটা গ্রুপের টাটা ইলেকট্রনিক্স কিন্তু সেমিকন্ডাক্টর নিয়ে সবচেয়ে ভালো রকম কাজ করছে, এবং তারাই মেইন আর কি ইলেকট্রনিক্স যারা করে আর কি, তারাই মেইন আর কি সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে। যে হাবটা তৈরি হচ্ছে গুজরাটে, সেখানেও কিন্তু সেই টাটা ইলেকট্রনিক্স, কিন্তু তারা কিন্তু মার্কেটে আলাদাভাবে লিস্টেড নেই। তো সেক্ষেত্রে এই কোম্পানিটি যে টাটা এলএক্সি, সেটা কিন্তু তাদের যে সফটওয়্যার বিজনেসের সঙ্গে সঙ্গে সেমিকন্ডাক্টর নিয়েও কাজ করছে, তাদের ইলেকট্রনিক্সেরও কাজ রয়েছে। দেখুন, অটোমেটিভ, ব্রডকাস্ট এবং মিডিয়া কমিউনিকেশন, অফ হাইওয়ে ইকুইপমেন্ট, হেলথ কেয়ার, লাইফ সায়েন্স, এগুলো নিয়ে ব্যবসা করছে। তারপরে রেল, সেমিকন্ডাক্টর, অ্যারোস্পেস, এসব নিয়ে কাজ করছে। মানে ডাইভার্সিফাইড সেগমেন্টে কিন্তু এদের বিজনেস রয়েছে। তো সেমিকন্ডাক্টরও একটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট এদের বিজনেসে। তো যাই হোক, এই কোম্পানির যদি পারফরমেন্স দেখেন, দেখুন ইদানিং কিন্তু একটু ফ্ল্যাটিশ কারেকশনে রয়েছে। আপনি যদি দেখেন গত এক বছরে কোনো রিটার্নই দেয়নি, 6% মতো নেগেটিভ, কিন্তু 5 বছর ধরে যারা হোল্ড করছেন সেখানে গল্পটা আলাদা, 729% রিটার্নে বসে রয়েছে। তো এত বড় র্যালি দেওয়ার পর কিন্তু একটু রেস্ট করেই যে কোনো স্টক দেখুন কারেকশনে রয়েছে এখনও 31-32% মতো, বা ঠিকঠাক দেখলে হয়তো তারও বেশি হবে। তো যাই হোক, এ ধরনের এভাবেই কিন্তু চলে, একটা বড় গতি, তারপরে একটা কারেকশন, তারপরে একটা কনসলিডেশন, আবার গতি, এভাবেই কিন্তু চলে এই স্টকগুলো। আর ভীষণ শক্তিশালী বিজনেস রয়েছে, মাল্টিপ্যাকার রিটার্ন দেওয়া কোম্পানি, আর টাটা গ্রুপের কোম্পানি, এটা একটা বড় অ্যাডভান্টেজ এই কোম্পানির ক্ষেত্রে। আপনি যদি এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 44,000 কোটি মার্কেট ক্যাপিটাল রয়েছে, পি রয়েছে 56, রিটার্ন অন ইকুইটি 34% মতো রয়েছে, বুক ভ্যালু 402 রয়েছে, 7,000 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে ভালো 1.02% হিসেবে। এদের বিজনেস যদি দেখে নেন, বিজনেসে দেখুন 2019-এ 1597 কোটি ছিল, তারপরে 1600 হলো, 1800 হলো, 2400 হলো, 3100 হলো, 3500 হলো, এখন 3600। মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা বাড়াচ্ছে তাদের যে সেলস, বিজনেস কিন্তু বৃদ্ধি করছে তারা কনসিস্টেন্টলি। আপনি যদি এদের প্রফিটেবিলিটিও দেখেন, দেখুন 2020-তে 256 কোটি ছিল, তারপরে 368 হলো, 550 একটু কমে গিয়েছিল, তারপরে 700, 792, 788। মানে তাদের লং টার্মে এভারেজ যদি পারফরমেন্স দেখেন, গ্রোথ কিন্তু তাদের রয়েছে, কনসিস্টেন্টলি গ্রোথ রয়েছে তারা। তো এর যদি আপনি ব্যালেন্স শিটে যান, যখন 2443 কোটি রিজার্ভ রয়েছে, সেটাও কি দ্রুত গ্রো করছে। 2019-এ ছিল 880 কোটি, সেটা এখন 2443 কোটি। আর ঋণ যদি দেখেন, 225 কোটি ঋণ দেখাচ্ছে, এটাও কিন্তু পুরোটাই লিজ লায়াবিলিটি, একেবারে ঋণমুক্ত কোম্পানি, না লং টার্মে না শর্ট টার্মে কোনো ঋণ নেই। তো ভীষণ স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে। আপনি এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, দেখুন 43.92% মতো প্রোমোটর, এফআই রয়েছে 14.56, ডিআই রয়েছে 6% মতো, আর পাবলিক রয়েছে 35% মতো। এখানেও কিন্তু এফআই ডিআইটা যথেষ্ট পরিমাণে রয়েছে, প্রোমোটররাও যথেষ্ট পরিমাণে রয়েছে। তো স্ট্রংই এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন, এর ব্যালেন্স শিট স্ট্রং। আর মোট কথা মানে এই কোম্পানিটা কিন্তু অবশ্যই এদের বিজনেস প্রচণ্ড শক্তিশালী, সফটওয়্যার বেস বিজনেস করে, সেখান থেকেই রেভিনিউ বেশি আনে, কিন্তু যে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস সেমিকন্ডাক্টর সেক্টরটা নিয়েও কিন্তু কাজ করছে, কারণ ইলেকট্রনিক্সের ক্ষেত্রে সেমিকন্ডাক্টর অত্যাবশ্যকীয়, এবং যারাই ইলেকট্রনিক্সের কাজ করছে ইদানিং কিন্তু তারাই সেমিকন্ডাক্টর তৈরির কিন্তু উৎপাদনের কিন্তু চিন্তাভাবনা শুরু করে দিয়েছে, কারণ সেমিকন্ডাক্টর নিয়ে সরকার ভালো রকম মাথা ঘামাচ্ছে এবং ভালো রকম ইনিশিয়েটিভ, ভালো রকম পজিটিভ কথাবার্তা কিন্তু বলছে। আর একটা সেক্টর কখন দৌড়ায়, কখন বড় হয়, যখন ইনিশিয়েটিভ পাওয়া হয়, মানে সরকারের তরফ থেকে কিছু স্কিম দেয়, সেরকমভাবে যেভাবে ডিফেন্স সেক্টরে দিচ্ছে, রেলওয়ে সেক্টরে দিচ্ছে, সেভাবে কিন্তু সেমিকন্ডাক্টর সেক্টরে দেওয়া শুরু করেছে। তো সেজন্যই আর কি এই সেক্টরটা, আর দেখবেন যখন এই সেক্টরটা বড় হয়ে যাবে, তখন এরা সেমিকন্ডাক্টর সেক্টরটাকেই মানে সেগমেন্টটাকেই আলাদা করে দিল বা ডিমার্জ করে দিল, এটাও কিন্তু হতে পারে। তো যাই হোক, এগুলো ভবিষ্যতের ব্যাপার, আর ভবিষ্যৎ নির্ভর বিজনেসের কিন্তু এটা একটু রিস্কও কিন্তু থাকে। সেটা কেন থাকে সেটা বলি, আমি প্রত্যেকবারই বলি প্রায়।
তো যাই হোক, এই পরের যেটা কোম্পানি রয়েছে একটু ছোট নতুন ধরনের কোম্পানি, ক্যান্স টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড। তো যেটা ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব ভালো পজিশনে রয়েছে, মানে খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে ছোট নতুন কোম্পানি হিসেবেও। ক্যান্স টেকনোলজি ইজ এ লিডিং এন্ড টু এন্ড অ্যান্ড IoT solution enable integrated electronics manufacturing player having capability across entire spectrum electronic system design manufacturing। তো এসব নিয়ে এরা কাজ করে, ইলেকট্রনিক্সের কাজ। তো এদের দেখুন 34 বছরের অভিজ্ঞতা রয়েছে, এমপ্লয়ি রয়েছে 1500-র উপরে, 10 বছরের 10টা তাদের সার্টিফিকেট রয়েছে, স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে 250টার উপর, 8টা ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, 2টো সার্ভিস সেন্টার রয়েছে। এদেরও কিন্তু মানে কোম্পানিটি কিন্তু স্ট্রং, এবং এদের দেখুন এদের যে কাজগুলো দেখুন, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, OEM ODM IoT সলিউশন, তারপরে কেবল হারনেস নিয়ে এরা কাজ করে, তারপরে অটোমেটেড টেস্ট ইকুইপমেন্ট ফাংশনাল, তারপরে থার্ড পার্টি রিপেয়ার, এর মধ্যে কিন্তু ওই রিপেয়ারও করে আর কি, সার্ভিসও তারা প্রোভাইড করে। তো এটাও কিন্তু মানে এই সেমিকন্ডাক্টর সেক্টরকে আলাদা করতে আপনি যদি কতগুলো রিপোর্টও দেখেন, তারা কিন্তু ইনভেস্ট করছে, ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে এই সেক্টরটাতে, সেমিকন্ডাক্টর সেক্টরটাতে। তো যাই হোক, এই কোম্পানির যদি পারফরমেন্স দেখেন, দেখুন গত 6 মাসে 50% মতো রিটার্ন দিয়েছে, গত 1 বছরে 146% মতো দুর্দান্ত রিটার্ন। আর এটা মার্কেটে বেশি দিন কিন্তু হয়নি, 2022-এর নভেম্বর থেকে, মানে 2023 থেকে এখন পর্যন্ত, মানে 1.5 বছর হলো মার্কেটে আর কি, বলতে গেলে 1.5-2 বছরের কাছাকাছি। তো তখন থেকে এখন পর্যন্ত 455% কিন্তু দুর্দান্ত রিটার্ন দিয়েছে, 4139 টাকায় চলছে। তো এই কোম্পানির যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো, 26,000 কোটি এর মার্কেট ক্যাপিটাল, মানে ছোটো মিড ক্যাপের পর্যায়ে চলে গিয়েছে, কিন্তু প্রাইস আর্নিং রেশিওটা কিন্তু হাই হয়ে গিয়েছে, 145 হয়ে গিয়েছে। তো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এগুলো প্রাইস আর্নিং রেশিওটা হচ্ছে ভ্যালুয়েশন যেটা আর কি, সেটা কিন্তু হয় তাদের প্রফিটেবিলিটি বাড়াতে হবে, মানে ভ্যালুয়েশন যত কম হয় তত ভালো আর কি, প্রাইস আর্নিং রেশিওটা যত কম হয় তত ভালো। তো সেক্ষেত্রে হয় তাদেরকে প্রফিটেবিলিটি বাড়াতে হবে, না হলে কিন্তু তাদের শেয়ার দরে একটা কারেকশন লাগবে বা কনসলিডেশন ফেজ লাগবে, টাইম কারেকশন বা প্রাইস কারেকশন দরকার হয়, নতুবা তাদের প্রফিটেবিলিটি গ্রো করতে হয়, তবেই কিন্তু প্রাইস আর্নিং রেশিওটা অ্যাডজাস্ট হয়, মানে কমে যায়। তো এটা যত কম হবে সেই কোম্পানির ক্ষেত্রে কিন্তু তত বেশি, মানে নতুন যারা আর কি তাদের বলে রাখি, পি রেশিওটা কী জিনিস। পি রেশিওটা হচ্ছে আপনাকে 1 টাকা ইনকাম করতে গেলে কত টাকা ইনভেস্ট করতে হবে, এখানে 145 টাকা ইনভেস্ট করতে হবে। যেখানে পি থাকবে 10, তার মানে 1 টাকা তো আপনাকে ইনকাম করতে গেলে 10 টাকা লাগাতে হবে, আর এখানে 1 টাকা ইনকাম করতে গেলে 145 টাকা লাগাতে হবে। তো যত কম লাগাতে হবে আপনার 1 টাকা ইনভেস্ট করতে, সেটাই পি রেশিও আর কি। তো সেটাই আর কি ব্যাপারটা, যেটা কেন কীভাবে অ্যাডজাস্ট হয় সেটা বললাম আর কি। তো যাই হোক, এর যদি আপনি দেন, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না, ফেস ভ্যালু 10ই রয়েছে, 4100 টাকায় চলছে, রিটার্ন ইকুইটি 10% মতো রয়েছে। আপনি যদি এদের বিজনেসে যান কেমন গ্রোথ রয়েছে দেখুন, 2020-তে 368 কোটি, তারপরে 400 হলো, তারপরে 700 হলো, তারপরে 1100 হলো, এখন 1800, মানে কি দুর্দান্ত গতি রয়েছে তাদের বিজনেসে, এবং সেজন্যই কিন্তু সেটাই প্রতিফলিত হচ্ছে তাদের শেয়ার দরে। শেয়ার দরেও কিন্তু দুর্দান্ত গতি রয়েছে। আপনি প্রফিটেবিলিটি দেখুন 9 কোটি ছিল তখন, আর এখন সেটা 183 কোটি, মানে কত গুণ বাড়িয়েছে 2020 থেকে 2024 পর্যন্ত, বুঝতেই পারছেন। তো কী ধরনের হাই গ্রোথ স্টক এটা। তো এর যদি ব্যালেন্স শিটে যান, 2423 কোটির রিজার্ভ দেখতে পাবেন, ঋণও দেখতে পাবেন, সামান্যই ঋণ রয়েছে 323 কোটির মতো, তার মধ্যে লং টার্মে মাত্র 11 কোটি রয়েছে। এটারও কিন্তু ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং রয়েছে। তো আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, শেয়ার হোল্ডিং 57% মতো প্রোমোটর রয়েছে, এফআই রয়েছে 14% মতো, এফআই ইদানিং কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে, ডিআই রয়েছে 18% মতো, ডিআইরাও কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে। আর আপনি যদি পাবলিক দেখেন 9%, 9.5%-এর মতো রয়েছে। তো প্রচণ্ড ডেটাগত দিক দিয়ে কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে এদের বিজনেস, প্রফিটেবিলিটি, সেলস সব কিছুই বাড়াচ্ছে। তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন, যারা ইলেকট্রনিক্স নিয়ে সঙ্গে কিন্তু সেমিকন্ডাক্টর নিয়ে ভালো রকম কাজ করছে। এছাড়াও বহুত ছোট ছোট কোম্পানি রয়েছে, তার মধ্যে যেমন মসচিপ টেকনোলজিস লিমিটেড, তো যেটাও কিন্তু দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে, কিন্তু এটাও কিন্তু হাই ভ্যালুয়েশনে, প্রচণ্ড হাই ভ্যালুয়েশন, দেখুন পি রেশিও 556-তে চলে গিয়েছে। তো সেই জন্যই আর কি এই কোম্পানিগুলোকে অবশ্যই স্টাডি করবেন, অবশ্যই সব কিছু ঠিকঠাক দেখে রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রাখবেন। যাই হোক, এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটা ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই এগুলো কিন্তু আমার তরফ থেকে কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, এগুলো স্টাডি পারপাসে থাকে, যে সেমিকন্ডাক্টর সেক্টরে কোন কোন কোম্পানি ভালো কাজ করছে, কীরকম কাজ করছে, বা তাদের ডেটাগুলো কীরকম রয়েছে, এসব দেখানোর জন্যই কিন্তু এই ভিডিওগুলো থাকে। তো যাই হোক, আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন কিন্তু আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।